আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমাদের এই চ্যানেলে আপনারা ভৌতিক কিছু ঘটনা শুনতে পাবেন। আশা করি আপনারা আমাদের ঘটনাগুলো পুরোপুরি শুনবেন। আর আজকে আমাদের এক প্রবাসী ভাই, তার নাম মেহেদি হাসান মুন্না ভাই, উনি ভয়েস ক্লিপ পাঠিয়েছেন। আমরা তার ঘটনা আজকে প্রচার করব। তার ঘটনা আমরা ইদানিং পাচ্ছি। আরও কিছু ভাই যারা আমাদের ঘটনা পাঠাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাকে ধন্যবাদ দিলে আমাদের ছোট হয়ে যায়, তারপরেও ধন্যবাদ আপনাদেরকে মনের একদম গভীর থেকে। তো আমরা আজকে আপনাদেরকে 3টি ঘটনা শোনাবো, একটি ভয়েস ক্লিপ আর 2টি আমি আমার নিজের ভয়েসে শোনাবো। আর আমি কোনো সময় আমার নামটি বলি না, আজকে আমি আমার নাম বলতেছি। আমি হলো সোহেল। এতদিন আপনাদের গল্প শুনিয়েছি বা কাহিনী শুনিয়েছি, এখন ইনশাল্লাহ সামনের দিকেও শোনাবো আশা করি, যদি আপনারা আমার সাথে থাকেন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আর উৎসাহ পাই। লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমরা ঘটনা আপলোড করলেই আপনারা পেয়ে যান। আজকে ইন্ট্রোডাকশন একটু বড় হয়ে গেল, যাই হোক, এখন আমি প্রথম ঘটনায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম সোহেল ভাই এবং বোধ ঘন্টার সম্মানিত যত শ্রোতা আছে সবাই আশা করি ভালো আছে। আমি মোহাম্মদ মেহেদি হাসান মুন্না, বর্তমানে আমি কুয়েত প্রবাসী। তো কিছুদিন পূর্বেই আমি সোহেল ভাইকে একটি ভয়েস ক্লিপ পাঠাই, যেটা ইতিমধ্যে চ্যানেলে প্রচার করা হয়েছে। তাই আমি অত্যন্ত খুশি এবং আশা করি আমার ঘটনাটা শুনে আপনারা যারা শ্রোতা আছেন সবার কাছে অনেক ভালো লেগেছে। সেই কারণে আজকে আমি আপনাদের জন্য আমার আরো একটি রোমাঞ্চকর একটি ঘটনা বলবো। তো ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা, বা বলতে পারি ভুরুঙ্গামারী থানা যে আছে, থানার সামনে একদম শহরে। তো 2021 সালের আমি একটি বাস কেনার জন্য ভুরুঙ্গামারীতে যাই। যে বাসটি কিনবো সেই বাসের খুঁটিনাটি ব্যবসা রুট সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমি বাসে করেই ভুরুঙ্গামারীতে যাই। যেহেতু ভুরুঙ্গামারী মোটামুটি অনেকটা দূরের পথ, সেই সুবাদে গাড়িটা ঢাকা থেকে সন্ধ্যার পরে বা রাত্রে ছেড়ে সকালে ভুরুঙ্গামারীতে পৌঁছায়। তো সারাদিন সেখানে বিভিন্ন ব্যবসায়িক কাজ, আলোচনা সবকিছু শেষ করে ঘুরে ফিরে আমাদের গাড়িটা পরবর্তী দিন সন্ধ্যায় আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা করে। প্রতিমধ্যে একটি ঝামেলা সৃষ্টি হয়। ঝামেলাটি হচ্ছে কুড়িগ্রাম ভুরুঙ্গামারী আঞ্চলিক যে মহাসড়ক আছে, সেই মহাসড়কের একটি বাজারের পাশে, বাজারটির নাম আমার সঠিক মনে নেই, একটি বেইলি ব্রিজ, স্টিলের ব্রিজ, যেটা বেইলি ব্রিজ আছে। ওই বেইলি ব্রিজটি আমরা সেখানে পৌঁছানোর মানে ব্রিজের কাছাকাছি পৌঁছানোর আগেই কিছুক্ষণ আগে ব্রিজটি ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার ফলে আমরা সেদিন ঢাকার উদ্দেশ্যে আমরা আসতে পারিনি, আমাদের গাড়ির ট্রিপটি ক্যান্সেল করা হয়। তো আমরা আমাদের ভুরুঙ্গামারী শহরে ব্যাক করি। ব্যাক করার পর সারাদিন আমি একটি ভালো মানের হোটেলে থাকলেও তখন আমি আবার রাত্রে সেখানে যোগাযোগ করি, দুর্ভাগ্যবশত সে হোটেলে আমি আর কোনো রুম খুঁজে পাই, মানে রুম আর অবশিষ্ট নেই।
সে সুবাদে বাস টার্মিনালের খুব সামনেই, একদম কাছাকাছি পুরঙ্গামারি যে থানা আছে, থানার পাশেই একটি খুবই অল্প দামের একটি হোটেল। এটা আসলে হোটেল বললেও হবে, আবার বলে যে রেস্ট হাউস সেটা বললেও হবে। এখানে যারা মূলত খুব কম সময় স্টে করে বা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য এইসব রুমগুলো যারা নেয়, অনেক ক্ষেত্রে বাসের স্টাফরাও এই রুমগুলো ব্যবহার করে। তো ওইরকম একটি হোটেলে বা রেস্ট হাউস আমি পাই। তো যেহেতু আমি গাড়ির মহাজন মানুষ, আর গাড়ির স্টাফরা তো আমাকে অবশ্যই গাড়িতে রাখবে না, আর স্টাফরাও গাড়িতে থাকে না, কারণ ড্রাইভার এবং সুপারভাইজারের বাড়ি সেখানে হয়, তারা বাড়িতে চলে গেছে। শুধু গাড়ির মধ্যে গাড়ির যে হেল্পার আছে শুধু সে ছিল, এবং আমাকে তারা সেই হোটেলে আপাতত রাতটুকু কষ্ট করে কাটতে পারবে। তো হোটেলটা যদি আমি একটা বর্ণনা দেই, গরঙ্গামারি বাস স্টেশনের সামনে হাতের বাম পাশে একদম লম্বাটে একটি হোটেল বা রেস্ট হাউস, যার দুই পাশে রুম এবং মাঝখান দিয়ে করিডোর। দুই পাশে সিঙ্গেল রুম এবং মাঝখান দিয়ে করিডোর। এটা আসলে হোটেল বা রেস্ট হাউস হিসেবে তৈরি করা হয়েছে। তো লম্বা আনুমানিক 100 ফুট প্লাস মাইনাস। তো আমার রুমটা একদম শেষ মাথায়, মানে সর্বশেষের যে রুমটি সেটি হচ্ছে আমার রুম। যে কারণে আমার রুমের মধ্যে অ্যাটাচ বাথ ছিল। তো আমি যখন রুমে প্রবেশ করি তখন আনুমানিক রাত 11:30 বা 12টার কাছাকাছি হবে। তো ফ্রেশ হয়ে আমি কাপড় চোপড় ছেড়ে, তো আমার যে গাড়ির স্টাফরা ছিল ও আমাকে একটা বড় গামছা দেয়, যে ভাইয়া আপনি যেহেতু আসছেন এখানে কাপড় চোপড় আনেননি, আপাতত এই গামছাটা আপনি পরে থাকেন, কাপড় চোপড় গুলো শুকাবে। যেহেতু সারাদিন একই কাপড় চোপড় পরা ছিলাম, সেগুলো তো রাখলাম। রেখে দিয়ে আমি, মোবাইলেও চার্জ ছিল না, মোবাইলটাকে চার্জে লাগালাম। এবং আমার একটু রাত জাগার অভ্যাস আগে থেকে, তো মোবাইল চার্জে লাগিয়ে আমি মোবাইলের মধ্যে ইন্টারনেট ব্রাউজ করতেছিলাম। তো বিপত্তি বাধে হচ্ছে আপনার রাত যখন একটা, মানে আনুমানিক 1-1.5 ঘন্টা পরে, হঠাৎ আমার যে ওয়াশরুমটা ছিল সেই ওয়াশরুম থেকে মানে টোকার আওয়াজ আসতেছিল, যে কেউ হয়তো টোকা দিতেছে। তো আমি বিষয়টা ইগনোর করি, কারণ এটা হয়তো আমার ভুল হইতে পারে, বা আশেপাশে অন্য কোথাও হইতে পারে, শব্দ হইতেছে, এটা আমার কাছে মনে হচ্ছে যে আমার রুমে। তো এই বিষয়টাকে আমি ইগনোর করি, একদম সম্পূর্ণ ইগনোর করে আমি আমার মতো মোবাইলে ব্রাউজ করি। তো আরো কিছুক্ষণ পরে, মানে মূল যে সমস্যাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে রাত্র 2টার পরে থেকে। প্রথমে তো আমার ওয়াশরুম থেকে শব্দ আসতেছিল, পোকা দেওয়া বা খটখট শব্দ যাই বলি। তো রুমের মধ্যে একটি ড্রেসিং টেবিল ছিল, হঠাৎ ওই ড্রেসিং টেবিলের মধ্যে থেকে আওয়াজ আসতেছে ঠক ঠক। তারপর আমি অতটা আমলে নেইনি, যে হতেই পারে, স্বাভাবিক, বা পোকামাকড় থাকতে পারে, অনেক সময় ঘুন পোকা থাকে বা বিভিন্ন পোকা থাকতে পারে, সেখান থেকে হয়তো আওয়াজ আসছে। এমন করে আমি আরো কিছুক্ষণ সময় কাটালাম। কাটানোর পরে এখন আমার রুমের মধ্যে যে সিলিং ছিল, সিলিংটা হচ্ছে আপনার উপরে প্লাস্টিকের সিলিং। একটু পরে আনুমানিক রাত 2:30টার দিকে, আরো পরে, কারণ এই বিষয়গুলো আমি সম্পূর্ণ ইগনোর করতেছিলাম, যে হইতেই পারে এরকম ঘটনা বা পোকামাকড় থাকতে পারে। আরো কিছু, মানে 2:30 প্লাস হবে তখন। ওই সময় আমার সিলিং থেকেও সেম একই আওয়াজ আসছিল। তো আমি কি করলাম, এখন তো আর মানে বিষয়টা সহজভাবে নেওয়া যেতেছে না। প্রথমে আমার ওয়াশরুমে হইলো, তারপরে আমার
ড্রেসিং টেবিলে হইতেছে, এখন আবার সিলিং এ হইতেছে। মানে এখন বিষয়টা মানে আমার একটু একটু সন্দেহ জাগতে লাগলো যে না, এটা তো স্বাভাবিক ব্যাপার না। তো তারপরেও আমি সম্পূর্ণ ওই দিকে ফোকাস না দিয়া আমি আমার মোবাইলে চালাইতেছিলাম সম্পূর্ণ শিওর হওয়ার জন্য। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কি, আমরা ট্রাভেল করলে বা অর্ঘুম থাকলে আমাদের অনেক ধরনের হ্যালুসিনেশন হয়। সেই কারণে আমি বিষয়টাকে ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য আমি আরো কিছুক্ষণ সময় নিলাম। এটা কি আদৌ কোনো, খারাপ কিছু নাকি আমার হ্যালুসিনেশন। সেই কারণে আমি আরো কিছুক্ষণ সময় নিতেছিলাম। তো এটা পর্যায়ক্রমে বাড়তেছে। আর প্রথমে খটখট শব্দটা আস্তে আস্তে হইতেছিল, রাত আরো গভীর হইতেছে, তখন এটা পর্যায়ক্রমে সাউন্ডটা বাড়তেছে। এক পর্যায়ে এমন একটা অবস্থা বা সিচুয়েশন শুরু হলো এখানে, তৈরি হলো, মানে কি বলবো, ওয়াশরুম, ড্রেসিং টেবিল প্লাস আমার যে উপরে সিলিং আছে, তিনও জায়গা থেকে একই সাথে সাউন্ড আসতেছে এবং সেটা অনেক জোরে জোরে। এই পর্যায়ে আমি কিছুটা ভয় পাই এবং ভয় পাওয়ার পরে আমি আমার মোবাইলের মধ্যে আয়াতুল কুরসি ছাড়ি, সূরা। ওটা শেষ হয়, তারপর আমি সূরা আর রহমান ছাড়ি। ছেড়ে দেওয়ার পরে না, তারপরও মানে এই শব্দ হইতেছে, মানে এটার কোনো থামাথামি নাই। রাত্র যখন বরাবর 3টা বাজে, একদম ঘড়ির কাঁটা বরাবর 3টা, এ সময় আমি আমার মোবাইলের মধ্যে যখন সূরা নাসটা চালাই, ভাই বিশ্বাস করেন, মানে সূরা নাসটা চালানো মাত্রই মানে এত জোরে জোরে সাউন্ড হইতেছিল রুমের মধ্যে, আর হাসির শব্দ, মানে এত হাসি কোথা থেকে আসে আল্লাহ মাহবুব জানে, এত পরিমাণ হাসি এবং এত পরিমাণ সাউন্ড হইতেছিল, ভাই বিশ্বাস করেন আমি আর থাকতে পারিনি, আমি আর টিকতে পারিনি ওইখানে। আমি ওই গামছা পরা অবস্থায় আমি আমার শার্ট আর প্যান্টটা নিয়ে রুম থেকে দৌড় দিয়ে বেরিয়ে চলে আসি। রুমটা থেকে বেরোয় চলে আসি, আইসা আমি ওই হোটেলে আর থাকিনি, এক দৌড়ে হোটেল থেকে বের হয়ে যাই। বের হয়ে যায় আমি সারা রাত্র আমি আমার যে গাড়ির উদ্দেশ্যে গিয়েছিলাম, গাড়ির কাছে যাই, গাড়ির কাছে গিয়ে আমার হেল্পারকে ডাক দিই, ডাক দেওয়ার পরে সে গাড়ি খুলে দিলে আমি বাকি রাত্র আমি গাড়িতে আমি হোটেলে আর যাই। পরদিন যখন সকালবেলা, যেহেতু এটা টার্মিনালের সামনেই ছিল, বাস স্ট্যান্ডের সামনে, পরের দিন সকালে যখন আমি ওই হোটেলের কাছাকাছি গেলাম, সামনে গেলাম, ভেতরে ঢুকে দেখলাম যে আমি যে রুমটাতে ছিলাম এটা তো হোটেলের একদম শেষ রুম। রাত্রে যে বিষয়টা আমি দেখি নাই, যে আমার যে হোটেল এটার পেছনে আর কিছু নাই, সম্পূর্ণ হচ্ছে আপনার ধান ক্ষেত, বিশাল আকার, মানে বহু বহু মানে অনেক বড় ধান ক্ষেত, যেটা হয়তো তো জায়গা হিসেবে বলতে বুঝবেন না, মানে এই পাশ থেকে ওই পাশে যাইতে হলে অন্তত 20-25 মিনিট হাঁটা লাগবে, এত বড় ধান ক্ষেত। তো সারা রাত্র আমি ধান ক্ষেতের পাশে ছিলাম, আমার রুমটা ছিল এই ধান ক্ষেতের পাশে, যেটা আমি জানতাম না। তো আমি সবাইকে এটাই বলবো যে সারা রাত্র আমার সাথে কি হলো, কি বিষয় এরকম হলো, আমি সে বুঝিনি, তবে অনেক ভয় পাইছি, কারণ এটা ভয় পাওয়ারই বিষয়। আর ওখানকার লোকাল লোকজনকে আমি এই বিষয়টা শেয়ার করি নাই, কারণ যেহেতু এখানে আমি ব্যবসার উদ্দেশ্যে গেছি, এখানে হয়তো আমার তো প্রবলেম হইতো, যে বিষয়টা জানাইলে হয়তো বা বুঝে নিত। সব বিষয় তার বলা যায় না, বিষয়টা হজম করে নি। এই ছিল আমার ঘটনা, আশা করি ঘটনাটা ভালো লাগবে। আর সবসময় আমরা যতগুলো ঘটনা শুনি, ঘটনাগুলো অনেক সময় সত্য হয় না, অনেকে অনেক সময় মিথ্যা ঘটনা বানায় বানায় বলে, যেগুলো আমাদের শুনতে অনেক শ্রুতি মধুর, কিন্তু বাস্তবে এরকম কিছুই হয় না। আপনারা সবসময় আসল ঘটনা শুনবেন, সত্য ঘটনা শুনবেন, কখনো মিথ্যা ঘটনা শুনবেন না।
কারণ মিথ্যা ঘটনা শুনতে শুনতে একটা সময় যে সত্য যে ঘটনাগুলো আছে সেগুলোকেও মিথ্যা মনে হয়। আর এই বিষয়গুলো যাদের সাথে ঘটে একমাত্র তারাই জানে যে এই পরিস্থিতিটা কিভাবে যায় এবং কিভাবে মোকাবেলা করা যায়। তো ভূত ঘন্টার সব শ্রোতা এবং সোহেল ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। তো ধন্যবাদ মেহেদী হাসান ভাইকে এই সুন্দর ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি আপনি ভবিষ্যতে আমাদের আরও ঘটনা পাঠাবেন, আমরা অপেক্ষায় থাকব। আর আবারও ধন্যবাদ প্রবাসী যারা থাকেন তাদেরকে, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং বাংলাদেশে যারা আমাদেরটা শুনেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মেইল করার জন্য। তো এখন আমি আমার সেকেন্ড ঘটনায় চলে যাচ্ছি। তো সেকেন্ড যে ঘটনাটি আমাকে পাঠিয়েছে হাসান ভাই। উনি চট্টগ্রামে থাকে। জাস্ট আমাকে এতটুকুই উনি বলেছে, যেহেতু উনি আমার ফেসবুকে অ্যাড, তো বাকিটুক আসলে উনি বলতে চায়নি। তো আমিও চিন্তা করলাম ঠিক আছে। তো ঘটনাটা হলো, আপনার হাসান ভাই ঢাকার থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিতে দিতে তার মোটামুটি একটু রাত হয়ে গেছে। তো মোটামুটি উনি যখন আপনার চিটাগং মানে পৌঁছাইলো তখন রাত প্রায় আপনার মানে চিটাগং শহরে আর কি, তখন রাত মোটামুটি 8টা-9টা বাজে। তো ওখান থেকে ওনার বাড়ি আবার ভিতর সাইডে, মানে আপনার ওটা তো শহর, গ্রাম অঞ্চলে আর কি। তো ওখান থেকে উনি বাসে কিছু খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে বাসে উঠলো। তো উঠার পরে উনি জানলার পাশে সিটে বসা ছিল। তো উনি দেখতেছে একটু দূরে একটা আপনার পাগলের মতো, মানে বেশভূষ পাগলের মতো, তো ড্রেন থেকে কি জানি উঠে এসে খাইতেছে, মানে অ্যাজ লাইক আমরা যে ভাত খাই ঠিক এরকমভাবে। তখন উনি তার পাশে যে বসা, তো সেই লোককে বলতেছে, ভাই দেখেন ওই পাগলটা ড্রেন থেকে কিভাবে ময়লা উঠে সে খাইতেছে। তো ওই পাশের লোকটা বলতেছে, কই ভাই, আমি তো দেখতেছি না। তখন আপনার হাসান ভাই বলতেছে, আপনি দেখতেছেন না, ওই দেখেন ওই ড্রেনের ওখানে তো পাগলটা। তো ওই লোকটা বলছে, না ভাই আমি তো কিছু দেখতেছি না। তো যাই হোক, পরে আর হাসান ভাই আর কিছু বললো না। তো বাস তার কিছুক্ষণ পরে আপনার চলা শুরু হইল। তো ওই বাস আপনার 2 ঘন্টা যাওয়ার পরে আবার একটা ব্রেক দিল, ওখানে তার আবার বাস চেঞ্জ করতে হবে। এটা হলো আপনার 95 কি 92-এর দিকে ঘটনা, যার জন্য তখন ওই সাইডের রাস্তাগুলো তো ভালো ছিল না। তো উনি এক বাস চেঞ্জ করে আরেক বাসে উঠলো। আপনারা হয়তো বা জানেন যে মানে যেগুলো টিকিট ছাড়া বাস, এগুলো বাস যদি আপনার পুরোপুরি ফিল আপ না হয় তাহলে তারা বাসটা ছাড়ে না। তো উনি বাসে বসে আছে। তো বাসে আস্তে আস্তে লোক হইতেছে, অনেক টাইম, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তো আধা ঘন্টা পরে যখন মানে বাস ছাড়বে অবস্থা, তো ওই লোকটা ওনার সাথে পাশেই বসা, যে প্রথম বাসে ছিল, কারণ তাদের গন্তব্য ওই পর্যন্তই, যে পর্যন্ত এই বাসটা যাবে। তো আবারও সে ওই হাসান ভাই দেখতেছে যে ওই পাগলটাই, যে পাগলটাকে উনি ওখানে দেখছে প্রথমবার চিটাগংয়ে, ওই পাগলটা এখানেও ওই একই অবস্থায়, এখানে আর কি ড্রেন না ময়লার স্তূপ থেকে ময়লাগুলো নিয়ে নিয়ে সে খাইতেছে। তখন হাসান ভাই চিন্তা করলো যে ওনাকে তো একবার বললাম আগের বার, উনি তো আমার কথাটা আসলে বিশ্বাস করলো না, তো এবার আর বলবো না, এটা সে চিন্তা করলো। তো যাই হোক, বাসের গতিতে চললো। তো চলতে চলতে যেখানে আর কি আপনার হাসান ভাই লাস্ট গন্তব্য, সেখানে উনি নামলো। আসলে আমি এখানে ঠিকানাগুলো মানে বলতেছি না, কারণ হয়েছে
আপনার হাসান ভাইয়ের মানা ছিল, কারণ এগুলো খুব আপনার মানে কি বলবো, সবাই যেগুলো চিনে এর জন্য। আর আমরা যে নামটাও এখানে ইউজ করতেছি এটাও তার অরিজিনাল নাম না। তো যাই হোক, পরে উনি বাস থেকে নামলো, নামার পরে এখন ওনার আপনার নদী পার হইতে হবে। তখন মোটামুটি আপনার 11টা 11:30 পার হয়ে গেছে। আর 92 বা 95-এর দিকে আর অজপাড়া গা, ওখানে আপনার নদীতে মাঝি পাওয়া খুব টাফ। তো যাই হোক, ওই হাসান ভাই দেখলো যে একটা নৌকা, ছোট, বেশি বড় না, ওখানে একটা মাঝি নৌকা নিয়ে বসে আছে। তখন হাসান ভাই বললো যে আপনি আমাকে কি ওই পারে নিয়ে যাবেন? তখন মাঝি বলল যে হ্যাঁ অবশ্যই নিয়ে যাব, কিন্তু আপনি তো ওই পাগলটাকে দেখে ভয় পাইছেন, ঠিক না? তো হাসান ভাই চিন্তা করলো কি ব্যাপার, আমি তো তারে কিছু বলিনি, সে কিভাবে জানে যে পাগলটাকে দেখে আমি ভয় পাইছি বা পাগলটা ময়লা খাইছে বা যাই হোক, কিন্তু পাগলের কথা সে কীভাবে জানে? তো যাই হোক, হাসান ভাই কিছু বললো না। তো পার হইলো নদী পার হওয়ার পর তাকে টাকা বুঝাই দিল, দিয়ে হাসান ভাই হাঁটা দিল। তো হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে ওখানে আপনার একটা কালভার্ট পড়ে। উনি দেখতেছে যে মানে কালভার্টের ওখানে একটা বিশাল লম্বা একটা অবয়ব, যার আপনাদের শুধু পাই দেখা যেতেছে আর কিছু না, আরেকটা পা দেখা যেতেছে যে 3-4টা জমির পরে আরেকটা কালভার্ট ওই জায়গায়। তো এটা দেখার পর তো হাসান ভাই অনেক ভয় পাইছে। এখন হাসান ভাইও তো এইগুলার, যেহেতু উনি গ্রামের ছেলে, উনি ব্যাপারগুলো জানে, তো উনি এখন চিন্তা করতেছে যদি আমি এখান দিয়ে যাই তাহলে আমার সমস্যা হবে। তো এটা চিন্তা করে উনি কি করছে, পেছন দিকে আবার দৌড় দিছে। তো পেছন দিকে দৌড় দেওয়ার পরে সে দৌড়াইতে আবার সেই ঘাটে আসছে। তো ঘাটে আসার পরে দেখে যে ওই মাঝিটা ঘাটেই আছে। পরে হাসান ভাইকে ওই মাঝিটা বলতেছে যে কি ভয় পাইছো? তো হাসান ভাই বলে হ্যাঁ আমি ভয় পাইছি। আপনি কি ভয় জানেন? তো বলে আমি সবই জানি, চলো তোমাকে বাড়ি দিয়ে আসি। তো এই বলে দুজনে হাঁটতেছে, কিন্তু ওই লোকটা তার সাথে মানে হাসান ভাইয়ের সাথে তেমন কোনো কথা বলতেছে না। তো যখন ওই যে কালভার্টের ওই জায়গায় যে অবয়বটা হাসান ভাই দেখছিল, ওখানে যখন তারা পৌঁছাইলো দেখলো যে কিছুই নাই, কোনো অবয়ব নাই, কোনো অবয়বের পাও নাই, কিছুই নাই, একদম পুরো পরিষ্কার। তখন ওই মাঝিটা বলল এখন কি তুমি এখান থেকে বা বাড়ি পর্যন্ত যেতে পারবা? তখন হাসান ভাই বলল যে হ্যাঁ আমি পারবো। তো যাই হোক, পরে উনি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিল। তো কিছু দূর যাওয়ার পরে হাসান ভাই পেছন দিকে তাকাইলো যে মাঝিটা কত দূর গেল দেখার জন্য। তো লম্বা একটা রাস্তা ছিল, সব দেখা যাইতেছে, আশেপাশে শুধু জমি আর একটা মধ্যে একটা রাস্তা। ও হাসান ভাই আপনার 15-20 ক্যাক দেওয়ার পর পেছন দিক তাকায় দেখে যে ওই মাঝিটা আর নাই। কিন্তু মাঝিটা যে যাবে কোথায় যাবে? দুই পাশে তো জমি, আর যদি আপনার সে দৌড়ও দেয় তাও অনেক টাইম লাগবে, এত লম্বা রাস্তা। তো এটা দেখে হাসান ভাই মনে আর একটু ভয় আসলো। মানে যেমন একটা আপনার দেখা যায় যে অনেক সময় আমরা ভয় পাইলে আর কি আমাদের কি হয়, কথাবার্তা একটু বন্ধ হয়ে যায়, চুপচাপ, এরকম হয়ে গেল। তো উনি আস্তে আস্তে বাড়ি গেল, বাড়ি পৌঁছানোর পরে উনি বাসায় বাড়ি যাওয়ার নক করলো। তো ওনার মা দরজা খোলার পরে ছেলের এই চেহারা দেখে তো ওনার মা জিজ্ঞেস করছে কি হয়েছে, তোমার চেহারার এই কেন অবস্থা? পর হাসান ভাই সব কিছু খুলে বললো। বলার পরে হাসান ভাইকে উঠে আসবে, তাহলে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে সকালে আমরা হুজুরের কাছে যাব। তুমি তো ভয় পাইছো, না হুজুরের কাছে গেলে একটু পানি পরে নিয়ে আসবো। পরে হাসান ভাইয়ের মা সকালে
ওই তাদের এই পার্শ্ববর্তী যে মসজিদ, ওখানে যাওয়ার পরে ইমাম সাহেব সব কিছু খুলে বলল। পরে ইমাম সাহেব তাকে পানি পড়া দিল আর বলল যে তুমি যে মাঝিটাকে দেখছো আসলে সে তোমার উপকারের জন্য আসছিল, নাহলে এত রাতে আমাদের গ্রামে তো মানে মাঝি পাওয়া যায় না রাতে। তুমি আসলে আর জানো না, হয়তো বা লেট করে আসছো। যাই হোক, এখন ভয়ের কিছু নাই, এটা ভালো জিনিসই ছিল। তুমি পানি পড়া খাও, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবা। যাই হোক, এই ছিল আপনার ফার্স্ট ঘটনা। এরপর আর কোনো তার সাথে কোনো ঘটনা ঘটেনি। তো ঘটনাটা সিম্পল হলেও আপনার গ্রাম অঞ্চলের ঘটনা। আমি সবসময় বলি যে যেগুলো আপনার মানে বাস্তব ঘটনা, সত্য ঘটনা, এগুলো আপনার এত লং হয় না। হয় কিছু কিছু ঘটনা হয় না তা না। আর বেশিরভাগ আপনার ব্ল্যাক ম্যাজিকের যেগুলো, সেগুলো অনেক লং হতে পারে। আর আমাদের ব্ল্যাক ম্যাজিকের একটা এপিসোড আপনাদের কাছে অলরেডি চলে গেছে, আপনারা শুনছেন। ইনশাল্লাহ নেক্সট এপিসোড আমরা করব, সেটার নাম থাকবে ব্ল্যাক ম্যাজিক এপিসোড 2। এইগুলো আসলে আমরা সংগ্রহ করতে হয় অনেক কষ্ট করে। তো যাই হোক, আশা করি আপনারা আমাদের যেই আমরা কাহিনীগুলো বলি অবশ্যই শুনবেন, আর আমাদেরকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের গল্পগুলো আপনার পুরোপুরি শোনার চেষ্টা করবেন, এটা আমরা আশা করি। যাই হোক, এখন আমি আমার 3 নাম্বার ঘটনায় চলে যাব। তো 3 নাম্বার ঘটনাটা, এটা আমার একটি কালেক্টেড ঘটনা। এটা আমার ছোটোবেলার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। ওর নাম ফেরদৌস। তো এটি ওর গ্রামের ঘটনা। এটি একটি আপনার লাশ চুরির ঘটনা। তো এই ঘটনাটি আমার বন্ধু বা ফ্রেন্ড ও শুনেছিল ওর দাদার কাছ থেকে। তো তখন আপনার 60-50 মধ্যে ঘটনা, 60-50 সালের দিকে ঘটনা। তো ওই আমার যে ফ্রেন্ডের দাদা, তখন তাদের গ্রামে প্রায়ই আপনার লাশ চুরি হইতো, প্রায় দেখা যেত। তো এই লাশ চুরি যারা করতো, এদের একটা সংঘবদ্ধ মানে চক্র ছিল। তো এই কাহিনীটি আবার আমার ফ্রেন্ডের যে দাদা, উনি আপনার ওই যে লাশ চুরি করে তার থেকে ডাইরেক্ট শুনছে, কারণ ওনাদের পার্শ্ববর্তী বাড়ি ছিল। উনি আগে জানতো না যে ও এই কাজটা করে। তো ঘটনাটা এরকম ছিল, তখন চারিদিকে আপনার অনেক বর্ষা, মানে ওনাদের গ্রামের সাইডে। আর তখন মানুষের আপনার কাজও ছিল না হাতে, তো টাকা পয়সারও অনেক মানে সমস্যা ছিল। তো আমার ওই মানে ফেরদৌস, আমার ফ্রেন্ডের দাদার যার কাছ থেকে শুনছে, মানে যে আর কি প্রত্যক্ষভাবে ওই লাশের সাথে জড়িত ছিল, উনি বলতেছে আর কি এভাবে যে আমরা যখনই কোনো খবর পাইতাম লাশের, নতুন কবর দেওয়া হয়েছে, আমরা সাথে সাথে রাতেরবেলা গিয়ে লাশটা চুরি করে নৌকা দিয়ে, আমি তো বললাম এটা অনেক আগের ঘটনা, নৌকা দিয়ে নিয়ে আমাদের যাদের কাছে লাশ দেওয়ার কথা তাদের কাছে দিয়ে দিতাম। তার বিনিময়ে আমরা একটা মোটা টাকা পেতাম। তো এমনি একদিন আমরা জানতে পারলাম আমাদের 2-3 গ্রাম পরে একটা মানুষ মারা গেছে। এখন ওটা কবরস্থ শেষ, তো আমি আরও 2-3 জন মিলে কাজটা করতে হবে, কারণ আমি একা তখন কাজটা করার সাহস করিনি। এটা ছিল আমার ফার্স্ট। তো আমরা 3-4 জন মিলে নৌকা নিয়ে আমরা রওনা দিলাম। তখন মোটামুটি রাত 1-1:30।
আর তখনকার সময় রাত 1টা 1:30, মানে অনেক রাত। নৌকার মধ্যে টিম টিম করে আপনার হারিকেন জ্বলতেছে। তো আমরা সোজাসুজি ওই আমাদের যে 3-4 গ্রাম পরে সেই গ্রামে গিয়ে পৌঁছলাম। পৌঁছানোর পরে আমরা নৌকাটা ঘাটে বাঁধলাম, বেঁধে আমরা ওই কবরস্থানের দিকে রওনা দিলাম। তো কবরস্থানে যাওয়ার পর আমরা নতুন যে কবরটা, এই কবরটা খোঁড়া শুরু করলাম। তো 2জন খুঁড়তেছে, আমি একটু ঘোরাফেরা করতেছি, আশেপাশে খেয়াল রাখতেছি যাতে কেউ না আসে। তো এমনি করার সময় আমার পাটা একটা পুরনো কবরের ভিতরে পড়ে গেল। তো আমি যখন পাটা উঠাতে গেলাম, দেখলাম যে কিসের সাথে যেন আমার পাটা বাঁচতেছে। তখন আমার কাছে টর্চ লাইট ছিল, কারণ টর্চ লাইটটা বের করে বেশি আলো দিলে আশেপাশের মানুষ অথবা দেখতে পারে। তা আমি কি করলাম, কবরের ভিতরে যেতে পা চলে গেছে, আমি একটু নিচের দিকে নামলাম। নামার পরে আমি দেখি যে কবরে যার লাশ, তার হাতে অনেক সোনার একটা আংটি। তখন আমার একটু লোভ হয়ে গেল, হয়তো বা ভুলে এটা রয়ে গেছে, এটা অনেক সময় হইতেই পারে। তা আমি কি করলাম, আমি ওই আংটিটা তার হাত থেকে খুলে নিলাম। এখন আমি যদি আরও আমার যে 3জন বন্ধু আছে যারা আমার সাথে সহযোগিতা করে তাদের বলি, তাহলে তাদের ভাগ দিতে হবে। তো আমি আর তাদের কিছু বলিনি। তো লাশ ওখান থেকে আমরা সুন্দরভাবে উঠাইয়া নৌকায় উঠালাম। উঠানোর পরে যাদের কাছে আমাদের লাশ দেওয়ার কথা দিয়ে টাকা নিয়ে আমরা আমাদের গ্রামে চলে আসলাম। তো আমরা এরকম একটা কাজ করলে আমাদের মাসখানেক চলে যেত, আর প্রয়োজন পড়তো না। তো আমরা যে যার বাড়িতে চলে গেলাম। তো সেদিন রাত্রে থেকেই আমি খেয়াল করলাম যে আমার চালের উপরে কে দৌড়াদৌড়ি করে। তো আমার মনে চিন্তা হলো, কি ব্যাপার, চালে দৌড়াদৌড়ি করে কে এত রাতে? আবার আমি বের হইলাম, বের হয়ে দেখলাম যে চালে কিছু ডাল ডুল পড়লো কিনা গাছের না। আমি আবার আপনার ওই ঘরের ভিতরে যাই, আবার চালের উপর দৌড়াদৌড়ি করে। তো এইভাবে আপনার কন্টিনিউ চলতেই থাকলো। তো আমার মনে একটু সন্দেহ হলে, আংটিটা আনার পর থেকে অবস্থা। তা আমি চিন্তা করলাম, তাহলে কাজ করি, এই আংটিটা বিক্রি করে ফেলি, যা পাওয়া যায়। তো পরের দিন আমি সুন্দর আমাদের বাজারে না, অন্য এক বাজারে যে আংটিটা বিক্রি করে আসি। তো বিক্রি করে আসার পরে 2 দিন পরে একটা ছেলে আমার বাসায় আসে। আসার পরে দেখলাম যে তার কাছে ওই আংটিটা। তো বলতেছে যে আপনার আংটিটা আপনিই রাখেন। তা আমি বললাম, কেন, আমি কেন রাখবো, আমি তো বিক্রি করে দিছি। বলে, আপনার এই আংটি যেদিন থেকে আমার বাবা আপনার থেকে কিনছে সেদিন থেকে আমাদের অশান্তি শুরু। কীরকম অশান্তি এটা দিয়ে হয়? ওই যে কে যেন চালের উপর দৌড়াদৌড়ি করে, আর আমার বাবা আপনার মানে রাত হইলেই আপনার ওই গোয়াল ঘরে চলে যায়। গোয়াল ঘরে যাওয়ার পরে ওই জায়গায় যেই আমাদের যে ছাগল আছে, গরু আছে, এগুলাকে আপনার কামড়ানোর চেষ্টা করে, রক্ত খাওয়ার চেষ্টা করে। তখন উনি বলে যে মানে আমি বলছি যে কি, মানে আমার সাথে এরকম হয়নি। তো আর কি হয়? তখন ওই ছেলেটা বলে, আর আমাদের মানে চালের উপরে দিয়ে আর আমাদের আশেপাশ দিয়ে বাড়ির কে হাঁটে। তো আমরা এক কবিরাজকে দেখাইছি। তো পরে উনি বললো যে আসলে একটা জিনের আসর আছে, এটা মানে আমাদের বাড়ির উপরে, কিন্তু আগে ছিল না। আপনার এই আংটিটার জন্যই মনে এটা হইতেছে, সেই কবিরাজটা বলল। তো আপনার আংটি আপনি রেখে দেন, টাকা ফেরত দেওয়া লাগবে না।
তো এখন আর কি করার, ঠিক আছে আমি আংটিটা রেখে দিলাম। তো এদিকে তো আপনার টাকাও শেষ হয়ে আসছে, এখন তো লাশ চুরি করতেই হবে, সময় চলে আসছে। এখন আমরা আবার চিন্তা করলাম তাহলে আবার যখন কেউ মরবে 2-3 গ্রাম বা 5 গ্রামের মধ্যে আমরা খবর রাখি। তো খবরও চলে আসলো আমাদের থেকে একটু দূরেই পাশের গ্রামেই একটা মানুষ মারা গেছে। তো আমরা চিন্তা করলাম তাহলে এক কাজ করি, তাহলে আজকে রাতেই আমরা যাই। তো রাতে আমরা ওই আমাদের নৌকা দিয়ে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে আমরা ওই গ্রামের ঘাটে নৌকা বাঁধলাম। এখন বাঁধার পর দেখলাম যে অনেক বড় মাঠের মতো চক, ফসল হয় নাই তো এই জন্য খালি। তারপরে একটা বাঁশঝাড়, তারপরে কিছু জঙ্গলের মতো, ওইটার সাথে কবরস্থান। তো আর আমার সাথে যেই 3 জন ছিল সেদিন 2 জন আসছে। আর সেদিন ওরা আমার সাথে তেমন কথাও বলেনি, এমনি আমরা অনেক কথা বলতাম, আড্ডা দিতাম মানে আসা যাওয়ার সময়। সেদিন দেখি ওরা খুব গম্ভীর আমার সাথে। আমি বললাম হয়তো বা ওদের মন ভালো না, হইতেই পারে। তো আমরা গেলাম 3 জন। যাওয়ার পরে প্রথমে আমি মানে কবরটা খুঁজে বের করলাম। আমরা দেখবেন নর্মালি যে যেদিন কবরটা দেওয়া হয় সে কবরের মাটিটা একটু কাছাকাছি থাকে। তো আমি প্রথমে কোদাল দিয়ে খোঁড়া শুরু করলাম। ওই হ্যারিকেনের আলোটা টিম টিম করাই যাতে বেশি আলো না হয়। ঘুরতে ঘুরতে মোটামুটি আপনার চাটাইটা বেরোয় আসলো। তা আমি তো অনেক ঘেমে চুমে গেছি। তো আমি আরেকজনকে বললাম যে তাহলে তুই বাকিটু কবরটা খোর, কুইরা লাশটা বের কর, আমি সাইডে ওই গাছের নিচে একটু বসি বাতাসে। তো আমি সাইডে বসে গাছের নিচে বাতাসে শরীরটা জুড়াইতেছি, আমার পেছনে ওরা কবর করতেছে। তো অনেকক্ষণ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি এবার চিন্তা করলাম তাহলে এবার মনে লাশ উঠেছে, তো পেছনের দিক তাকাইলাম। তাকানোর পর আমি দেখতেছি যে আমার ওই 2 সঙ্গী আপনার ওই লাশের কাপড়টা তো আপনার সাদা বোঝাই যেতেছে, আর ওই টিম টিম আলোতে ওই 2 জনের ছায়াও বোঝা যেতেছে। ওরা ওই লাশের মধ্যে কি যেন একটা খুঁজতেছে। তো আমি আস্তে আস্তে সামনের দিক গেলাম। তো সামনের দিক যাওয়ার পরে আমি আমার 2 সঙ্গীর মধ্যে এক সঙ্গীর নাম ধরে ডাক দিলাম। ডাক দেওয়ার পরে আসলে আমি যা দেখলাম, এটা দেখার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার ওই সঙ্গী যে আমার সাথে গেছে, ওর মুখে ওই লাশের মানে মাংস চামড়া লেগে আছে, খাইতেছে সে, মানে পাটা তার হাতে, আরেকজন সামনের দিকে খাইতেছে। এটা দেখার পর আসলে আমার ভিতরের শিরা উপশিরা যাই বলেন, আর আমার মনে হইতেছে যে আমার হৃৎপিণ্ড বের হয়ে যাবে ভয়ে। আমি আর কোনো দিক তাকাইলাম না, আমি ওখান থেকে দৌড় দিলাম। দৌড় দেওয়ার পরে কিছু সামনে যাওয়ার পরে আমি দেখলাম একটা বাড়ি, মানে চারিদিকে কিছু না, একটাই বাড়ি। ওই বাড়িতে যাই আমি সাথে সাথে অনেক জোরে নক শুরু করলাম। নক শুরু করার পর এক বৃদ্ধ লোক দরজা খুলল। দরজা খুলে বলল কি হয়েছে। পরে আমি বললাম আমাকে একটু ভিতরে আসতে দেন, আমি অনেক ভয় পাইছি। তো সে বৃদ্ধ লোকটা বলে আসো ভিতরে আসো। তো আমি ভিতরে ঢুকে দেখলাম যে ওখানে একটা মানে বৃদ্ধ মহিলা উপস্থিত। তো আমাকে বললো বসো, পানি খাও। তো পানি দিল। পানি দেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলো কী হয়েছে। তো আমি তাদেরকে পুরো ডিটেলস খুলে বললাম। তখন আমি ভয় পাইছি, তখন আর সত্য আর মিথ্যা না আমাকে বলতে হবে। তো সেই বৃদ্ধ লোকটি বলল আচ্ছা তুমি এক কাজ করো, তুমি এখানে বসো, আমি দেখি। তো বৃদ্ধ লোকটি একটা হারিকেন নিয়ে ওই যেখানে কবরস্থান সেই দিক গেল।
আমি তখন দেখতেছি তাকে। তো যাওয়ার পরে উনি ওখান থেকে আবার আসলো, আসার পর আমাকে বলতেছে যে কই, কোথাও তো কিছু নাই, কবর তো কবরের মতোই আছে, তোমার যদি বিশ্বাস না হয় তোমার সাথে আসো। পরে আমি ওনার সাথে ওই কবরস্থানে গেলাম, যাই দেখলাম সত্যি তো কবরও খোঁড়া হয়নি, আর আমার সাথে কোনো সঙ্গী বা কেউই আসেনি, লাশও এখানে নাই। আমি এখন চিন্তা করলাম যে আমি যে কবর খুঁজলাম ওটা বা কোথায় গেল, আর আমার সাথে দুজন যে আসলো, ওরা যে লাশটা খাইলো, লাশটা বা কোথায় গেল। তখন ওই বৃদ্ধ লোকটা আমাকে বললো, তুমি আমার সাথে আসো, আজকে রাত থাকো, সকালে তুমি তো বাড়ি চলে যেও, আর আল্লাহর কাছে ক্ষমা চাই নিয়ে কাজের জন্য, আল্লাহ অবশ্যই মাফ করে দেবেন। এখন কথা হইল যে এই যে ঘটনাগুলো ঘটলো, আমি এত দূর আসলাম, আমার সাথে দুজন ছিল, সঙ্গী ছিল, এগুলো আমার মাথায় খেলতেছে না, কিভাবে কি হইল। যাই হোক, আমি রাতে ওই বৃদ্ধর বাসায় ছিলাম। সকালে ভোরবেলা আমি ঘাটে আসলাম, দেখলাম আমার নৌকাটা ঠিকই বাঁধা। আমি নৌকাটা বাইতে বাইতে আমার গ্রামে চলে আসলাম। আসার পরে আমার ওই যে 3 সঙ্গী, যেই দুজনে আমার সাথে গেছিল, ওদেরকে জিজ্ঞেস করলাম যে কালকে তোরা রাত্রে কোথায় ছিলি। বলে কালকে তো আমরা তোর জন্য অপেক্ষা করলাম, তুই বললি যাবি, তুই তো আসলি না, আমরা তো সারা রাতে অপেক্ষা করছি তোর জন্য, ভোর হয়েছে তখন বাসায় চলে গেছি। তখন আমি পুরা ঘটনাটা আমার আমার যে সঙ্গী, আমার যে বন্ধুরা, ওদেরকে খুলে বললাম। বলার পর ওরা বলতেছে, তুই তো তাহলে একটা পিচাসের পাল্লায় পড়ে গেছিলি। ভাগ্য ভালো, পিচাস এটা মানুষ খায়, মানুষ খেকো বলতে পারেন, মানুষ খেকোর পাল্লায় পড়ে গেছিলি, আল্লাহ তোকে বাঁচাইছে, ভাগ্য ভালো যে তোরে খায় নাই। তো এখানে তো আমি আসলে অনেক ভয় পাইছি। তো বললো যে তাহলে তুই কাজ কর, তুই ইমাম সাহেব আমাদের মসজিদে, তাকে যায় সব কিছু খুলে বল, আর তার কাছে আমরা সবাই যাব, যাই ইমাম সাহেবকে বলবো, আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, এরপর থেকে আর এইসব কাজ আমরা করব না। তো ওই কথা মতোই তারা সবাই ইমাম সাহেবের কাছে গেল। যাওয়ার পরে ইমাম সাহেবকে সব কিছু খুলে বললো। বলার পর ইমাম সাহেব কিছু ঝাড়ফুঁক করে দিল, কিছু তাকে সূরা দিল পড়ার জন্য, আর পানি পড়া দিল। সবাইকে বললো যে আপনারা অবশ্যই নামাজ পড়বেন এবং এই আল্লাহর কাছে মাপ চাবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবে, যেহেতু আল্লাহ ক্ষমাশীল। তো যাই হোক, ওরকম কোনো ঘটনা তার সাথে পড়ার ঘটেনি, বা তার কোনো যে নর্মালি যেগুলো হয় জ্বর আসা বা আপনার সেন্সলেস হয়ে যাওয়া, ওসব কিছু হয়নি। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, তার সাথে দুজন গেল, ভালো মতো সব কিছুই হইল, ভাগ্য ভালো তাকে তারা মারেনি, এটা তার ভাগ্য। যাই হোক, ঘটনাটা এতটুকু ছিল। আশা করি আপনাদের আজকের ঘটনাগুলো অবশ্যই ভালো লেগেছে, আর আমাদেরকে আপনারা মেইল করবেন, আমাদের মেইল অ্যাড্রেসটি স্ক্রিনে দেওয়া আছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রথম ঘটনায় আপনারা শুনতে পান। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।